এখন আমার আলোচনার বিষয় হচ্ছে পার্ট 5। ঠিক আছে, বিভিন্ন বিদ্রোহগুলো আমাদের একে একে আলোচনা হচ্ছে। এই অধ্যায়ে তৃতীয় অধ্যায় তোমাদের মাধ্যমিক ইতিহাসের প্রতিরোধ বিদ্রোহ যে চ্যাপ্টারটা আছে, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, সেখান থেকে আজকে আমি আলোচনা করব কোল বিদ্রোহ। 1831-32 খ্রিস্টাব্দ। সময়টা অবশ্যই মনে রাখবা, বিদ্রোহতে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে সবার প্রথমে আমরা দেখব যে কারা কারা নেতৃত্ব ছিল, নেতৃবৃন্দের মধ্যে কারা কারা ছিল সেটা একটু আমরা জেনে নেব এখানে। হ্যাঁ, যে নেতা কারা কারা ছিল এই বিদ্রোহে। দেখো কি বলছে, 1831-32 খ্রিস্টাব্দে বুদ্ধু ভগত, এটা বন্ধু হয়ে গেছে, বুদ্ধু হবে, হ্যাঁ, বুদ্ধু ভগত, জুয়া ভগত, ঝিন্দ্রাই মানকি, সুইমুন্ডা প্রমুখের নেতৃত্বে ছোটনাগপুর অঞ্চলে কিন্তু কোম্পানির খাজনা বৃদ্ধি ও অত্যাচারের বিরুদ্ধে কিন্তু কোলরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা কোল বিদ্রোহ নামে পরিচিত। তাহলে এটা মূলত কেন হয়েছিল? এটা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এবং কোল জনজাতির মানুষের উপর নানান রকমের অত্যাচার হচ্ছে আদিবাসী এই উপজাতি সম্প্রদায়ের মানুষগুলোর উপরে, যার জন্য এরা বিদ্রোহ করেছিল। তার মানে কি আমরা দেখলাম কোল বিদ্রোহ কেন হয়েছিল? এক নাম্বার কথা, খাজনা বাড়িয়ে দেওয়া এবং অত্যাচারের কারণে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো, পরীক্ষায় প্রশ্ন হয়েছে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? সবাই বলে মুন্ডা বিদ্রোহ। কেন বলে সবাই মুন্ডা বিদ্রোহ? তার কারণে নামের সাথে মুন্ডা আছে, সবাই মুন্ডা মুন্ডা লাগা যায়, কিন্তু না, হবে না। কিন্তু ভালো করে জানো, মনে হয় পরীক্ষা কিন্তু খুব চালাই করে এই প্রশ্নটা দেয়। হ্যাঁ, তাহলে কি এই সুইমুন্ডা কিন্তু কোল বিদ্রোহের নেতৃত্বে ছিল, ভালো করে জিনিসটা মনে রাখবা। এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে। তো বলছে আদিবাসী কোলরা বিহারের ছোটনাগপুর, মুন্ডা, হো, ওরাও প্রভৃতি সম্প্রদায় বিভক্ত হয়ে কিন্তু বসবাস করতো। তাহলে এই কোলরা কি এই কোল জনজাতির মানুষেরাই, এরা ছিল আদিবাসী। এই কোল জনজাতির মানুষেরাই কিন্তু মুন্ডা, কোথাও হো, কোথাও ওরাও, এই সমস্ত সম্প্রদায় কিন্তু বিভক্ত হয়ে পড়েছিল। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় বাস করতো বিহারের ছোটনাগপুর জেলায়। হ্যাঁ, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তারপর থেকেই মূলত কিন্তু কি হয়েছিল, কোল উপজাতির মানুষদের উপর জমিদার এবং মহাজনদের অত্যাচারের মাত্রা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে। 1793 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি লর্ড কর্নওয়ালিসকে পাঠানো হয়েছিল বাংলায় ভূমি রাজস্ব দেখার জন্য বা ভূমি ব্যবস্থা দেখার জন্য, বন্দোবস্ত দেখার জন্য। এবং সেই মানে তোমার হচ্ছে লর্ড কর্নওয়ালিস এখানে এসে কি করেছিল, সেই ভূমির ওপরে ওই যে নির্দিষ্ট দিনে সূর্য ওঠার আগে খাজনা জমা করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, অনেক রকমের ঝামেলা জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করেছিল। তার ফলস্বরূপ এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর থেকেই কিন্তু কোলদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে এবং তাদের উপরে খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়, তাদের উপরে অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, এবং যার ফলস্বরূপ এটা বিদ্রোহ করেছিল। এখানে কয়েকটা পয়েন্ট আছে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত কোন জায়গায় হয়েছিল? ছোটনাগপুরে, ভালো করে মনে রাখবা। সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্বে হয়েছিল? কোল বিদ্রোহ, এটাও মনে রাখবা। কোল বিদ্রোহ দমন করা হয় কবে? 1833 সালে। তারপরে শুরু হয়েছিল নীল বিদ্রোহ। পরের ক্লাসে আমরা জানবো এগুলো, নীল বিদ্রোহ সম্পর্কে। আজকে এটা জেনে নেই কোল বিদ্রোহ সম্পর্কে আরো ডিটেলসে। এবার কোল বিদ্রোহ কেন হয়েছিল? প্রথমে আমি বললাম কি তোমাদের, রাজস্ব বৃদ্ধি, ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে দেখো বলা হয়েছে প্রথম পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোল বিদ্রোহ বড় প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2027 সালের জন্য। ঠিক আছে, 2027 বা প্রতি বছরের জন্য এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছর যেহেতু তোমাদের এই ক্লাসটা নেওয়া হচ্ছে সেহেতু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোল বিদ্রোহটা। ভালো করে পড়বা। প্রথমে কোল বিদ্রোহের কারণের মধ্যে যে পয়েন্টটা হবে রাজস্ব বৃদ্ধি, ধ্যান দিবা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1820 খ্রিস্টাব্দ থেকে ছোটনাগপুর অঞ্চলের শাসনভার কিন্তু গ্রহণ করে। এই অঞ্চল থেকে রাজস্ব আদায়ের জন্য অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করে বাইরে থেকে আগত শিখ, হিন্দু, মুসলিম, মহাজনদের ইজারা দেওয়া শুরু হয়েছিল। ইজারা দেওয়া মানে কি? ওই জমি ভোগ দখল করার অধিকার কাকে দেওয়া হচ্ছে? শিখ জনজাতির মানুষকে দিচ্ছে। ধ্যান দিবা আমার কথাটা, প্লিজ 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 ধ্যান দাও। মনে করো আমি হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি মনে করো লর্ড কর্নওয়ালিস, আসছি ইংরেজ থেকে, আমাকে পাঠানো হয়েছে, ইংল্যান্ড থেকে আমাকে পাঠানো হয়েছে। আমি আসছি লর্ড কর্নওয়ালিস, এবং আসার পরে কি করলাম, এখানে জমিগুলো ইজারা দিতে শুরু করলাম। ইজারা মানে কি? জমির মালিকানা কে কে নিতে চাও আসো। এবার কি করলাম, আমি কিছু শিখ জনজাতির মানুষ, হিন্দু জনজাতির মানুষ, মুসলিম জনজাতির মানুষ, মহাজনদের আমি ধীরে ধীরে এদেরকে দিতে শুরু করলাম, এবং তাদের অধীনে তারা কি করলো, ওই জমিগুলোকে টুকরো টুকরো ভাগে ভাগ করে কৃষকদেরকে বন্টন করা শুরু করলো, এবং সেখান থেকে ট্যাক্স নিয়ে, ট্যাক্স কালেক্ট করে ও আমাকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘরে জমা দিচ্ছে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে। ঠিক আছে, তো অতিরিক্ত রাজস্ব আদায়ের চেষ্টায় এইসব মহাজনেরা কিন্তু দরিদ্র ও অসহায় কোলদের কিন্তু শোষণ করতে শুরু করে। এর ফলে কিন্তু কোলটা বিদ্রোহী হয়ে ওঠে। এবার শিখ, হিন্দু, মুসলমান যেই কোনো মহাজনই হোক না কেন, এবার এই মহাজনেরা যারা আছে, এই মহাজনরা কি করবে? এবার এই মহাজনরা কিন্তু কি করবে, ধ্যান দিবা, এরা চাইবে যে জমি থেকে লাভ করতে। এবার লাভ করার জন্য কি করবে, কোলদের উপরে আরো বেশি পরিমাণে ট্যাক্স বসায় দিবে, এবং এই কোলটা যদি দিতে না পারে তাহলে তাদের উপরে অত্যাচার হবে অকথ্য।
দেন 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশদের কালা আইন। ব্রিটিশদের কালা আইন কি বলছে দেখো, ব্রিটিশ সরকার প্রবর্তিত বিচার ও রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত কিছু কালা আইন কোলদের কিন্তু অর্থসামাজিক জীবন নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ফসলের পরিবর্তে নগদে খাজনা দিতে তাদের বাধ্য করা হয়। বলছে আমি ফসল নিব না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে তুমি ফসল উৎপাদন করো, তোমাদের ফসল নেব না, কি নেব, ট্যাক্স, একদম নগদে নেব, পয়সা দিয়ে নেব। বোঝা গেল? কোনো রকম ভাবে আমরা কিন্তু এই ট্যাক্স গুলো আমরা ফসলের দ্বারা নেব না, আমরা টাকার দ্বারা নেব। তুমি ফসল বিক্রি করো, কার কাছে বিক্রি করো করো, কিন্তু আমাকে টাকা লাগবে, মোট কথা। তো করতে গিয়ে কিন্তু কি বলছে, তাদের বাধ্য হয়, কিন্তু তারা ফসল বিক্রি করতে গিয়ে মহাজন এবং ব্যবসায়ীদের হাতে বিভিন্নভাবে প্রতারিত হয়। তার ফলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। একটা কথা আমি বলছি, কেনারাম বেচারাম, শুনছো নাম? হ্যাঁ, দুটা বাটখারা ইউজ করতো, বাটখারা। এটা আমি পড়াবো তোমাদের, এই সাঁওতাল বিদ্রোহ যখন পড়াবো তখন ওইটা পাবা তোমরা, কেনারাম বেচারাম। মনে হয় আমি কোনো জিনিস কিনছি, মনে হয় সাঁওতালরা যখন কোনো জিনিস কিনতো ব্রিটিশদের কাছ থেকে, তখন কি করতো, কম ওজনের বাটখারা ইউজ করতো, দ্যাট ইজ কল্ড কেনারাম। আর বেচারাম, যখন সাঁওতালরা কিছু বেচতো তখন আমি কি করতাম, বেশি বাটখারা ইউজ করতাম। মানে তাদের থেকে মনে হয় ধান বিক্রি করতেছে, এবার 1 কেজি ধানের জায়গায় 1.5 কেজি ধান আমার কাছে চলে আসতো, আমি 1 কেজি ধানের পয়সা দিতাম ওকে। বোঝা গেল? আবার যখন আমি কিছু বেচতেছি ওর কাছে, ও যখন কিনতো তখন একদম কম ওজনের বাটখারা, দেখা গেল 1 কেজি ও জিনিস নেবে, আমি তাকে দিচ্ছি 700 গ্রাম বা 750 গ্রাম জিনিস, তার মানে কি কম দিলাম তাকে। তো এটাকে বলছে কেনারাম আর বেচারাম। বোঝা গেল? কেনারাম বেচারাম কি মানে, ওরা যখন কিছু কিনছে তখন কম ওজনের বাটখারা, আর বেচারাম মানে কি, ওরা যখন কিছু বেচতেছে তখন বেশি ওজনের বাটখারা ইউজ করতেছে। তাহলে ব্রিটিশ মানে যারা ছিল তারা এই ধরনের বাটখারাগুলো ইউজ করতো। তো আমি যাই হোক কত কিছু বলছিলাম, তো এখানে বিদ্রোহের পথে তারা পা বাড়িয়েছিল কিন্তু এই কারণে। এবার ঐতিহ্যে আঘাত, কোল উপজাতির ব্যক্তিরা ইংরেজ শাসনের আগে থেকেই বিহারের গভীর জঙ্গল কেটে রাঁচি ও ছোটনাগপুর অঞ্চল জুড়ে শান্তিতে বসবাস করত। তাহলে তারা জঙ্গলাকীর্ণ এলাকাগুলো মানে পরিষ্কার করে রাঁচি এবং ছোটনাগপুরের অঞ্চলে তারা শান্তিপূর্ণভাবে কিন্তু বসবাস করত। তারা বনজ সম্পদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত, কিন্তু পরবর্তীকালে তাদের অনেকেই কিন্তু কৃষিকাজে নিযুক্ত হয়েছিল। কিন্তু ভারতে ব্রিটিশ শাসনকালে কোল উপজাতির মানুষদের ইচ্ছার বিরুদ্ধে আফিম চাষে তাদেরকে বাধ্য করানো হতো, এবং কোলরা কিন্তু এই ঐতিহ্য বিরোধী কাজ মন থেকে মেনে নিতে পারেনি। এইবার তোমাদের একটা কথা বলি, এই জায়গাটায় ধ্যান দিবা, সবাই একটু ধ্যান দিবা, দেখবা কি করতো। মনে করো আমি ভারতের কথা বলছি, ভারত, ইংল্যান্ড, চীন। এবার চীনও এখানে জড়িয়ে গেছে। তোমরা তো চাইনিজ হিস্ট্রি পড়োনি বা চীনের ইতিহাস পড়োনি, আমি জাস্ট একটু বলছি, জিনিসটা তোমাদের সুবিধা হবে। কি করতো, ভারতকে অষ্টাদশ শতাব্দী নাগাদ যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে গেল, আগে ভারতের যে তাঁত শিল্প ছিল, তাঁত বস্ত্র ছিল, বিশ্বের বাজারে ব্যাপক চাহিদা ছিল। কিন্তু যখন থেকে ইংল্যান্ড কি করলো, নিজের দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটালো, মানে শিল্প বিপ্লব ঘটালো, তখন তারা ভারতকে কিন্তু কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করলো। ভারত থেকে পাট নিয়ে যেত, পাট নিয়ে গিয়ে ওখানে ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র বিক্রি করে নিয়ে এসে আবার ভারতেই বিক্রি করতো তারা। অর্থাৎ মনে করো আগে আমরা যেমন পিস প্যান্ট, পিস শার্ট, তাঁতের শাড়ি পরতাম, এখানে দাম বেশি, কিন্তু এখন আমরা রেডিমেড পরছি। যেমন আমি যে শার্টটা পরে আছি কম দামি, মানুষ 150 টাকা 200 টাকা দিয়ে এই শার্টটা কিনছি। নর্মালি এই শার্টটা কত দিয়ে কিনছি, 150 থেকে 200 টাকা দাম এই শার্টটা, ঠিক আছে। তাও বৌদি বলে কি যে এটা অনলাইন থেকে নেই শার্টটা, আমি এগুলো শার্ট বেশি, প্রিন্টেড শার্ট বেশি পরি না, আমি নর্মাল গুলোই পরি। তো বলছে বৌদি বলে কি একটা নিয়ে দেখো কেমন লাগে, তো 150 থেকে 200 টাকা। দেখি শার্টটা ছিঁড়েও না, পুরানো হয় না, কিছুই হয় না, মানে এমন শার্ট, এটা ইলাস্টিক টাইপের, বুঝলা তো, কিন্তু পরে মজা আছে। তো যাই হোক, তাহলে এই যে আজকে প্রিন্টেড শার্ট গুলো, তাহলে আমাদের কিন্তু এগুলো এখন যেমন ভারতবর্ষে ইন্ডাস্ট্রি চলে আসছে সেটা আলাদা জিনিস, কিন্তু একটা সময় কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে গেল, তখন ধ্যান দিও ভারত কিন্তু কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত হচ্ছে। ইংল্যান্ড কি করতো, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো ভারতে নিয়ে আসতো, এবং ভারতকে কি করতো, বলতো এই তুই আফিম বানা, এই তুই নীল চাষ কর, এবং সেই আফিম নিয়ে গিয়ে কি করতো জানো, চীনে চলে যেত। ব্যাপারটা ভালো করে বুঝবা, আফিম হচ্ছে এক ধরনের নেশাগ্রস্ত জিনিস। এবার কি হয়েছে, চীনের কোহং বণিক নামে এক ধরনের বণিকরা ছিল, উঁচু ক্লাসে তোমরা উঠলে পড়বা, এবং এই কোহং বণিকদের মানে বণিকরা নিজেদেরকে মনে করতো কি, মুই কি হুনুরে বাবা। ওরা চাইনিজ বন্দরে থাকতো, বুঝলা, ক্যান্টন বন্দর। এবার এই ক্যান্টন বন্দরে যে থাকতো এই কোহং বণিকরা, মানে চীনের তখন যে মানে গভর্নমেন্ট ছিল, সেই চীন সরকার
বলছিল যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চীনে আসে, মানে চীন সরকার নানা রেস্ট্রিকশন ছিল, বুঝলা, অনেক রেস্ট্রিকশন, অনেক বিধিনিষেধ, যে তুমি যদি আমার এখানে বাণিজ্য করতে আসো ওই কোহং বণিকদের মাধ্যমে একমাত্র ঢুকতে পারবা, আদারওয়াইজ ঢুকতে পারবে না। এবার কোহং বণিকরা অনেক ঘুষ টুস খাইতো, বুঝলা তো, মানুষজনকে ঢুকতে দিত না চীনের মধ্যে, ব্যবসা বাণিজ্য করতে দিত না, ওরা যেই দাম নির্ধারণ করতো সেটা দিয়েই করতো। এবার ধীরে ধীরে কি করলো, এই ভারতবর্ষে যে আফিম চাষ হলো না, সেই ইংল্যান্ড দেখো এখানে আসলো, ভারতবর্ষে মাল নামাইলো, মাল আনলোড করলো, কি কি যেগুলো ওরা ইন্ডাস্ট্রিয়াল জিনিস বানায় নিয়ে আসে সেটা আনলোড করলো, করে সেই ট্রেনের মধ্যে আবার কি করলো, আফিম বললো, আফিম বলে নিয়ে চলে গেল চীনে। এবার চীন থেকে আবার চা নিয়ে আসতো, চীনের চা সে সময় জগৎ বিখ্যাত ছিল, আবার চীনামাটির জিনিস ফিনিস খুব ওয়ার্ল্ড ফেমাস ছিল সে সময়, ওরা গেলো ভারতে রেখে আবার কিছুটা এখানে নিয়ে চলে যেত ইংল্যান্ডে, কাঁচামাল টাচামাল বুঝাই করে, এমন ডেঞ্জারাস ব্যবসা বাণিজ্য করতে ভাবো তাহলে ইংল্যান্ডরা, ঠিক আছে। তো যাই হোক, কোলরা কিন্তু এই আফিম চাষ করতে পারেনি, মানে ভারতবর্ষে নীল চাষ ভারতবর্ষ দিয়ে করাচ্ছে, আফিম চাষ ভারতীয়দের দিয়ে করাচ্ছে, মানে ভারতের সেই সময় নীল ছিল ফেমাস খুব, ওটা আমরা নীল বিদ্রোহের সময় জানবো। হ্যাঁ, এবার কোল পরিবারের উপরে অত্যাচার দেখবো আমরা। বলছে ইংরেজরা বিনা কারণে কোল পরিবারের মেয়েদের অসম্মান এবং বেইজ্জত করত। এছাড়া তারা বিনা অপরাধে বা সামান্য অপরাধে কোল পরিবারের পুরুষদের তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করত, বুঝা গেল, মানে পিটাইতো ধরে ধরে, এই তুই নীল চাষ করবি না তোকে ধরে পিটাবো, এই তুই আমাকে আফিম চাষ করে দিবি না তোকে ধরে পিটাবো আমি। আর এমন মারতো চাবুক দিয়ে দিয়ে পিটাইতো, বুঝলা তো, চাবুক দিয়ে দিয়ে পিটাতো। তো এইসব কারণে কিন্তু কোলরা ব্রিটিশ বিরোধী হয়ে উঠছিল দিনের পর দিন। ক্লিয়ার? আচ্ছা, এবার কোল বিদ্রোহের ফলাফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোল বিদ্রোহের ফলে কি কি হয়েছিল? পৃথক ভূখণ্ড সংরক্ষণ হয়েছিল। বলছে কোল বিদ্রোহের পর কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি আলাদা অঞ্চল 1834 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু গঠন করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল, এবং ঘোষণা করা হয়েছিল যে ওই স্থানে ব্রিটিশ আইন কার্যকরী করা হবে না। মানে কোলদের একটা এলাকা করে দিয়েছিল এবং বলছিল সেখানে কোনো ব্রিটিশ আইন কিন্তু প্রবর্তিত হবে না। আচ্ছা, তাহলে মহাজনদের বিতরণ, বলছে অসৎ ব্যবসায়ী সুদখোর মহাজনদের ব্রিটিশ সরকার কিন্তু কোল অধ্যুষিত এলাকা থেকে বিতাড়িত করেছিল। এবার জমির সংরক্ষণ, বলছে ভবিষ্যতে জমিদারেরা যাতে অন্য কোনো উপজাতিদের, সবাই একটু ধ্যান দিও প্লিজ, তো বলছে ভবিষ্যতে জমিদারেরা যাতে অন্য কোনো উপজাতির কৃষকদের জমি দখল করতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যেন কেউ যেন কারো জমিটা দখল করতে না পারে। দেন প্রধানদেরও জমি ফেরত দেওয়া হয়েছিল। কোল উপজাতির গ্রাম প্রধানদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি ব্রিটিশরা শেষ পর্যন্ত কিন্তু ফেরত দিতে বাধ্য হয়েছিল, মানে যার জমি তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার চলে আসবো আমরা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। কোল বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার 1834 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা উপজাতি অধ্যুষিত এলাকা গঠন করেছিল। কেন? ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থার আশু পরিবর্তন প্রয়োজন, মানে অনেকটা পরিবর্তন করা প্রয়োজন এই জায়গায়। ব্রিটিশ আইন কানুনের পরিবর্তে আদিবাসী এলাকার জন্য স্বতন্ত্র নিয়ম কানুন প্রবর্তিত হওয়াও প্রয়োজন রয়েছে। এছাড়া কোলদের পৃথক অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছিল, এর অন্যতম কারণও কিন্তু এটা ছিল। এবার এখানেই ছোট্ট করে আছে ভিল বিদ্রোহটা, কোল বিদ্রোহের মধ্যেই। ভিল বিদ্রোহ সম্পর্কে আমরা একটু জেনে নেব। বলছে ভারতের একটি প্রাচীন আদিবাসী সম্প্রদায় হলো ভিল। এরা খানদেশ অঞ্চল সহ পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভিলরা কোথায় বসবাস করতো? খানদেশ অঞ্চল, ঠিক আছে, খাওয়ার মতন নামটা অনেকটা সন্দেশ সন্দেশ টাইপের, তাই না? আচ্ছা, এরা কি ছিল? এরা ছিল সৎ, স্বাধীন ও স্বনির্ভর জীবনযাপনে তোমার অভ্যস্ত, মানে এরা কারোর উপর ডিপেন্ডেন্ট ছিল না, নিজের মতন করে চলতো এরা। কি বলছে? 1819 খ্রিস্টাব্দে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ভিল উপজাতিরা ইংরেজ মদতপুষ্ট মারোয়ারি সাহুকার ও মহাজনদের দ্বারা শোষিত হলে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ শুরু করেছিল। মানে এরা মারোয়ারি এবং যারা সাহুকার মহাজন ছিল তাদের দ্বারাই কিন্তু এরা বেশি অত্যাচারিত হতো এবং তাদের এগেইনস্টে এরা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহ 1846 সাল পর্যন্ত চলেছিল। সাতমালা, সাতপুর এবং অজন্তা অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং এই বিদ্রোহের নেতারা হলেন চিলনায়েক, হিরিয়া, তাতিয়াভিল, শিউরাম। মনে রাখবা, শিউরামটা পরীক্ষায় খুব আসে। শিউরাম কোন বিদ্রোহের নেতা ছিল? ভিল বিদ্রোহের, ঠিক আছে। এছাড়াও বাকিগুলো নেতার নামগুলো কিন্তু অবশ্যই পড়বা। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে ভিল বিদ্রোহ কবে হয়েছিল, কাদের মানে জন্য হয়েছিল, মানে কাদের এগেইনস্টে, এবং নেতৃত্বে কারা কারা ছিল, এবং কত সাল পর্যন্ত চলেছিল? 1846 সাল পর্যন্ত। 1827 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী আউটরামের নির্মম দমন নীতির জন্য এই বিদ্রোহ অল্পকালের জন্য ব্যর্থ হলেও 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ ধারাবাহিকভাবে কিন্তু চলতেছিল। তাহলে এখানেই শেষ হলো আমাদের পার্ট নাম্বার 5। এরপরের ক্লাসে শুরু হবে পার্ট নাম্বার 6, যেখানে আমরা